এই ছোট্ট মেয়েটিকে যুদ্ধের সময় একজন সৈনিক কুড়িয়ে পায়। যুদ্ধে মেয়েটি তার মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছিল। এরপর থেকে ওই সৈনিক এতিম মেয়েটিকে নিজের মেয়ের মতো আদর যত্নে পরম মমতায় আগলে রাখে। কিন্তু যুদ্ধ শেষ হলে মেয়েটিকে তো এবার রেখে আসতে হবে, কিন্তু ততদিনে বাবা মেয়ের ভালোবাসার এক অটুট বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছিল। আর মেয়েটিকে সে নিজের সাথে রাখার জন্য যে কত শত চেষ্টা করে, যা দেখলে আপনার চোখ ভিজে যাবে। এমনই অসাধারণ একটা সত্য ঘটনার গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। সময়টা ছিল 1950 সাল। কোরিয়ার অপরূপ সুন্দর একটা গ্রাম দেখানো হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট একটা পরীর মতো মেয়ে প্রজাপতির পেছনে দৌড়াতে থাকে। তখন তার বাবা তাকে ডেকে এনে সুন্দর একটা কাঠের সাইকেল উপহার দেয়। সে তার মা বাবার সাথে যখন সাইকেল চালাচ্ছিল, তখনই ওখানে বোমাবর্ষণ শুরু হয়ে যায়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 5 বছর পরেও কোরিয়াতে যুদ্ধ লেগেই ছিল। আর এই অবস্থায় কোনো উপায় না পেয়ে তার মা তাকে একটা গোপন জায়গায় এনে বলে যে, বাইরে যাই হোক না কেন আম্মু, তুমি এখানে লুকিয়ে থাকো। যতক্ষণ না আমি তোমাকে এখান থেকে ডেকে না নিয়ে যাব, ততক্ষণ তুমি চুপচাপ এখানেই থাকবে। মেয়েটি তখন তার মায়ের কথা মতো একাকী ওখানে চুপচাপ বসে কান্না করতে থাকে। ততক্ষণে কমিউনিস্টরা ওই গ্রামের সমস্ত নিরীহ মানুষকে একে একে করে মারতে থাকে। আর অন্যদিকে দেখানো হয় তুরস্কের আলী নামের একজন সার্জেন্ট সুলেমানের বাড়ির নিচে অপেক্ষা করছে অফিসে যাওয়ার জন্য। আসলে তারা দুজনই সেনাবাহিনীতে চাকরি করে। এরপর তারা আরও কয়েকজন মিলে দ্রুত করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের পছন্দের মানুষের সাথে একটু চোখাচোখিও হয়। অফিসে যাওয়ার সাথে সাথে সেনাবাহিনীর একজন মেজর সুলেমানকে ডেকে নিয়ে বলে যায়, কয়েকজন সৈন্যকে আমরা দক্ষিণ কোরিয়ায় শান্তি মিশনের জন্য পাঠাচ্ছি। আর সুলেমানকে সেখানে টেকনিক্যাল স্টাফ হিসেবে পাঠানো হবে। আর সেই সাথে তার সঙ্গী হিসেবে আরও কয়েকজন সৈন্যকেও পাঠানো হবে। সুলেমান তখন যুদ্ধে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা কয়েকজন বন্ধু মিলে এই ব্যাপারে কথা বলতে থাকে। কিন্তু যুদ্ধ মানেই তো শুধু ধ্বংস আর ধ্বংস। তবে সেখান থেকে তারা নাও বেঁচে ফিরতে পারে। তবে যাই হোক না কেন, তারা নিজেদের দেশের মুখ উজ্জ্বল করতে নিঃস্বার্থভাবে যুদ্ধে যেতে চায়। সেজন্য সুলেমান চলে আসে তার প্রিয় মানুষের সাথে দেখা করার জন্য। যদিও তার গার্লফ্রেন্ড তাকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু সুলেমান তখন অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে বলে যে, দেখো, এটা আমার উপর পবিত্র এক দায়িত্ব, তাই যেভাবেই হোক না কেন সেখানে অবশ্যই আমাকে যেতে হবে। তবে মেয়েটি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কিন্তু সুলেমান তখন বলে যে, ওখান থেকে ফিরে এসে সোজা তোমাকে বিয়ে করে আমরা সুখে শান্তিতে বাস করব। আর এরপর সুলেমান তার যুদ্ধে যাওয়ার কথা একটা চিঠিতে লিখে তার বাড়িতে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আর একটা চিঠি সে তার গার্লফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু সুলেমানের বাড়িতে তার মা বাবাও সুলেমানের জন্য একটা মেয়েকে পছন্দ করে রেখেছিল। মেয়েটি যদিও সুলেমানকে অনেক ভালোবাসত, তবে সুলেমান তো অন্য কাউকে মন দিয়ে বসে রয়েছে। এরপর আরও বেশ কয়েকজন সৈন্য নিয়ে একটা জাহাজে করে কোরিয়ার উদ্দেশ্যে তারা রওনা দেয়। জাহাজে কয়েকটা দিন যাত্রা করে তারা কোরিয়ার বুসান শহরে এসে পৌঁছায়। কোরিয়ার সাধারণ মানুষরা তাদেরকে সাদরে গ্রহণ করে নেয়। তাদের এই অভ্যর্থনায় সবাই অনেক বেশি খুশি হয়। তবে এখন তাদেরকে এখান থেকে আরও দূরে ক্যাম্পে যেতে হবে। এরপর তারা গাড়িতে করে সেই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখন গ্রাম দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় যে কমিউনিস্টরা সাধারণ মানুষের অবস্থা কতটা ভয়ঙ্কর করে দিয়েছে। সেখানে শুধু বাতাসে লাশের গন্ধ মিশে রয়েছে। আর চারদিকের ঘরবাড়িগুলো এক একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুক্ষণ পরে যখন তারা ক্যাম্পে পৌঁছে কথা বলছিল, আর ঠিক তখনই তাদের উপর অতর্কিত বিমান হামলা শুরু হয়ে যায়। কিছু বোঝার আগেই অপ্রস্তুত সৈন্যরা এই হামলায় দিকবিদিক হয়ে পড়ে। এখন আরেকজন অফিসার সহ সুলেমান এবং বাকি দুজন সৈনিক মিলে অন্য একটা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় কিছুক্ষণ পরে সেই গাড়ির উপরেও কমিউনিস্টরা হামলা করে দেয়। তবে এই যাত্রায় তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু আলী তখন সাহসিকতার সাথে তার পিস্তলটি বের করে এক এক করে ওই কমিউনিস্টগুলোকে মেরে ফেলে। হামলার কারণে যেহেতু তাদের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল, এখন তাই তারা বনের ভেতর দিয়ে সামনের দিকে আগাতে থাকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তারা সেখানে শত শত লাশ দেখতে পায়। তবে এর কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে হয়তো এখানে কোনো মানুষ রয়েছে। তারা মনে করে হয়তো আশেপাশে কোথাও কোনো শত্রুরা লুকিয়ে আছে। তবে চুপি চুপি সুলেমান যখন একটু সামনে যায়, তখন সে দেখতে পায় যে এত লাশের স্তূপের ভেতর একটা বাচ্চা মেয়ে একা একা বসে কান্না করছে। সুলেমান মেয়েটির কাছে গিয়ে পরম মমতায় তার হাত বাড়িয়ে দেয়। কিন্তু মেয়েটি অপলক দৃষ্টিতে আবেগঘন হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তবে মেয়েটি তার মৃত মায়ের হাত ছেড়ে ওখান থেকে যেতে চাচ্ছিল না। সুলেমান তখন তাকে অভয় দিলে সে তার কাছে আসে। সুলেমান পরম মমতায় মেয়েটিকে কোলে করে তাদের সবার কাছে নিয়ে আসে। মেয়েটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসার পর তারা সবাই তার কাছে তার নাম জিজ্ঞেস করে। কিন্তু মেয়েটি এতই ভয় পেয়েছিল যে সে তখন কাউকে কোনো কিছুই বলে না। আলী তখন আরেকজন সৈন্যকে বলে যে মেয়েটির জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য।
কিন্তু যেহেতু তারা কেউ মেয়েটির নাম জানতো না, তাই তখন সুলেমান তার নাম রাখে আয়লা, যার অর্থ হচ্ছে চাঁদনি। জ্যোৎস্না রাতে তাকে সবাই কুড়িয়ে পেয়েছিল, সেজন্যই তার নাম আয়লা রাখা হয়। প্রচণ্ড শীতে মেয়েটি ক্লান্ত হয়ে সুলেমানের কাঁধেই ঘুমিয়ে পড়ে, আর এর কিছুক্ষণ পর তার জন্য যখন খাবার নিয়ে আসা হয় তখন দেখতে পায় যে সে আসলে ঘুমিয়ে গিয়েছে। পরদিন সকালবেলা তারা গাড়িতে করে অন্য একটা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে হঠাৎ করেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। তখন বাকি সৈন্যরা ভালো গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর সুলেমান সহ কয়েকজন সৈনিক ওখানে গাড়ি মেরামত করার জন্য থেকে যায়। তবে গাড়ির ভেতরে আয়লা এই প্রথম খাবার খাওয়ার সময় সুলেমানের সাথে খুনসুটি করতে থাকে। সুলেমান যেহেতু টেকনিক্যাল স্টাফ ছিল, তাই সে গাড়ি মেরামত করার কাজে লেগে পড়ে, আর পাশের গাড়ির উপরে আয়লাকে সে বসিয়ে রাখে। কিছুক্ষণ পরে একজন সৈনিক যখন আয়লাকে কোলে তুলে নিতে চায়, আর ঠিক তখনই কমিউনিস্টরা সেই সৈন্যকে গুলি করে মেরে ফেলে। আবারও তাদের উপর অতর্কিত হামলা শুরু হয়ে যায়। সুলেমান কোনো মতে আয়লাকে নিয়ে গাড়ি নিচে লুকিয়ে রাখে এবং তারা সবাই মিলে এক এক করে শত্রুদের সাথে যুদ্ধ করতে থাকে। যদিও তারা সংখ্যায় অল্প কয়েকজন ছিল, কিন্তু দেখা যায় যে আলী তার সূক্ষ্ম নিশানা দিয়ে কমিউনিস্টদের নাস্তানাবুদ করে ফেলে। আর ঠিক তখন যে সৈন্যরা একটু আগে তাদেরকে রেখে গিয়েছিল, তারা গোলাগুলির শব্দ শুনে পেছনে ফিরে আসে। তবে এতক্ষণে আরও অনেক কমিউনিস্টরা এখানে চলে এসেছে। একজন সৈনিক সুলেমানের শরীরে চাকু বিধিয়ে দেয়। তবে বাকি সৈনিকরা ওখানে ফিরে আসার কারণে তারা এবার সহি সালামতে সবাই রক্ষা পেয়ে যায়। আর এই যুদ্ধে তুরস্কের সৈনিকদের উপর হামলার কথা পত্রিকাতেও ছাপা হয়। আর এই খবর তাদের বাড়ির মানুষ এবং প্রিয়জনরা জানতে পেরে অনেক বেশি মন খারাপ করে থাকে। সুলেমানকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার বেডের পাশে এখনও আয়লা তার হাত ধরেই চুপচাপ করে বসে রয়েছে। অনেকবার তাকে তারা ওখান থেকে নিয়ে যেতে চাইলেও সে সুলেমানের কাছ থেকে কোথাও যায়নি। সুলেমান একটু সুস্থ হলে তাদের ক্যাম্পের মেজর তাকে ডেকে নিয়ে বলে যে, তোমরা অল্প কয়েকজন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে সাহসিকতার পরিচয় দিয়েছ, তবে তোমার সাথে এই বাচ্চা মেয়েটিকে আমরা চাইল্ড কেয়ারে পাঠিয়ে দেব, না হলে যুদ্ধে যে কোনো সময় ওর ক্ষতি হতে পারে। কিন্তু সুলেমান তখন বলে যে, ওর মা বাবাকে তো আমরা খুঁজে পাইনি, তাই না হয় কয়েকদিন আমরা ওর মা বাবাকে খোঁজার চেষ্টা করতাম। কিন্তু অফিসার তার কোনো কথাই শুনতে চায় না। সে তাকে বলে দেয় যে অন্য একজন সৈনিকের কাছে আয়লাকে রেখে যাওয়ার জন্য। এই কথা শুনে সুলেমানের মন একটু খারাপ হয়ে যায়। ওখান থেকে বাইরে বের হয়ে এসে সে ওই সৈনিকের কাছে আয়লাকে রেখে যায়। কিন্তু দেখা যায় যে আয়লা তখন সুলেমানের পিছনে পিছনে যেতে শুরু করেছে। আসলে সুলেমান তখন আয়লাকে অনেক বোঝাতে থাকে যে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। সে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওখানে রেখে যায়। তবে এর কিছুক্ষণ পরে দেখা যায় যে আয়লা চুপি চুপি সুলেমানের গাড়ির ভেতরে লুকিয়ে পড়েছে। এরপর তারা সবাই কোরিয়ার ইয়ন ক্যাম্পে চলে আসে। তুরস্ক থেকে আসা সমস্ত সৈনিকদেরকে মেডেল দেয়া হচ্ছিল। আর ঠিক তখন সেখানে আয়লাও চুপি চুপি প্রবেশ করে। আয়লাকে দেখেই সুলেমান অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন তাকে চোখ দিয়ে ইশারা করে লুকিয়ে থাকতে বলে, কিন্তু আয়লা কোথাও যায় না। তাই তখন সুলেমান তাকে কোলে তুলে নেয়। তখন তুর্কি কমান্ডার কোরিয়ার সেনাপ্রধানকে বলতে থাকে কিভাবে তারা আয়লাকে কুড়িয়ে পেয়েছিল, আর যতদিন না তার মা বাবাকে পাওয়া যায় ততদিন তারা আয়লাকে সুলেমানের কাছেই রাখতে চায়। তখন কোরিয়ার সেনাপ্রধান সুলেমানের কাছে আয়লাকে রাখার অনুমতি দিয়ে দেয়। এরপর আয়লাকে নিয়ে সে কয়েকটা ছবি তুলে সেগুলো বাড়িতে পাঠিয়ে দেয়। সে একটা চিঠিতে সেই ছবিটি দিয়ে মেয়েটিকে কিভাবে তারা পেয়েছে এই সব কিছু লিখে পাঠায়। আর সে তার পরিবারকে তাকে নিয়ে দুশ্চিন্তা না করার জন্য বলে। দেখতে দেখতে প্রায় 6টা মাস পেরিয়ে যায়। 1951 সালে শীতকালে তখন ওখানে প্রচুর তুষারপাত হচ্ছিল, তাই আয়লার জন্য তারা শীতের কাপড় নিয়ে আসে। তবে যখন তারা সবাই প্যারেড করে তখন আয়লাও তাদের সাথে পাশে বসে থাকে এবং অবসর সময়ে বরফ নিয়ে তারা সবাই মিলে খুনসুটি করে। এতদিনে আয়লার সাথে সুলেমানের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। শুধু তার সাথেই নয়, বরং ওই ক্যাম্পে থাকা বাকি সমস্ত সৈন্যদের সাথে আয়লার বন্ধুত্ব হয়ে গেছে। সুলেমান পরম মমতায় আয়লার অনেক অনেক খেয়াল রেখেছে। সে তাকে গোসল করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, চুল আঁচড়ে দেয়। এখানে সবার সাথে তার দিন বেশ ভালোই কাটতে থাকে। তবে একদিন রাতের বেলা আয়লা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। সে তখন চুপচাপ সুলেমানের পাশে এসে লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ে। এই ক্যাম্পে তাদের আরও 3টে মাস পেরিয়ে যায়। তবে সকালবেলা যখন তারা কাউন্টিং করছিল, আর ঠিক এই প্রথম আয়লাও তাদের সাথে কথা বলতে থাকে। সে আরামে দাঁড়াও, সোজা হও বলতে থাকে। তবে অবাক করা বিষয় হচ্ছে আয়লা কোরিয়ান ভাষায় কথা না বলে বরং টার্কিশ ভাষায় কথা বলছে। আসলে এই প্রথম সে কথা বলতে থাকে। এটা শুনে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তাদের সাথে থাকতে থাকতে সেও তুরস্কের ভাষা কিছুটা শিখে ফেলেছে।
তবে তাকে ভালোভাবে তুর্কি শেখানোর জন্য আরও কয়েকটা বই এনে দেয়া হয়। সুলেমান পরম মমতায় একটু একটু করে তাকে সবকিছু শেখাতে থাকে, আর আয়লাও লক্ষ্মী বাচ্চার মতো সবসময় একটু একটু করে তার কাছ থেকে শিখে নেয়। অবসর সময় তারা সবাই মিলে একসাথে সিনেমা দেখে। একদিন বিকেলবেলায় নদীর পাড়ে বসে সুলেমান আয়লাকে পড়া দেখাচ্ছিল, আর তখন সে একটা ছবি দেখিয়ে সুলেমানকে বলতে থাকে যে এই ছবির মতো আমার মা নেই, আমার ভাইও নেই, কিন্তু এই ছবির মতো আমার বাবা রয়েছে। আর এই প্রথমবার আয়লা সুলেমানকে বাবা বলে জড়িয়ে ধরে। সুলেমান তখন ভালোবেসে আপন মেয়ের মতো তাকে আদর করে দেয়। এভাবে আরও একটা মাস পেরিয়ে যায়। এখন তাদেরকে কয়েকদিনের ছুটি দেয়া হয়েছে, তাই সবাই মিলে তারা শপিং করার জন্য জাপানের টোকিওতে যাবে। এরপর তারা ছুটি কাটাতে সেখানে গিয়ে অনেক অনেক কেনাকাটা করে। বাবা মেয়ে সারা শহর ঘুরে বেড়ায় এবং অনেক অনেক ছবি তুলে। তারা একসাথে খাবার খায়, ডান্স করে। এভাবে বেশ ভালোই কয়েকটা দিন পেরিয়ে যায়। তবে রাতের বেলায় যখন আয়লা ঘুমিয়ে পড়ে, তখন সুলেমান পাশে বসে তার বন্ধুদেরকে বলতে থাকে যে এই জান্নাতের পাখিকে রেখে আমরা কিভাবে থাকব, আর কিভাবেই বা আমি দেশে ফিরে যাব। এসব চিন্তা করতে করতে তাদের চোখ ভারী হয়ে আসে। ওখান থেকে ফিরে আসার পরে সাদিক নামের একজন সৈনিক সুলেমানকে বলে যে আয়লাকে খোঁজার জন্য গ্রাম থেকে তার পরিবারের মানুষ এসেছিল। সুলেমান তখন কাউকে কোনো কিছু না বলে তার কাছ থেকে ঠিকানা নিয়ে আয়লার পরিবারকে খুঁজতে চলে যায়। কিন্তু আসলে এটা একটা ষড়যন্ত্র ছিল। আর তখন কয়েকজন কমিউনিস্টরা এসে সুলেমানকে বন্দি করে নেয়। তারা তাকে অনেক অত্যাচার করতে থাকে তাদের ক্যাম্পে কতজন সৈনিক রয়েছে সেগুলো জানার জন্য। আর অন্যদিকে ক্যাম্পে আলী সুলেমানকে খুঁজে না পেয়ে সাদিককে গিয়ে বলে সে কোথায় গিয়েছে। সাদিক তখন বলে যে আয়লার পরিবারকে সে খুঁজতে গেছে। কিন্তু এই কথা শুনে সুলেমান তখন সাদিককে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে ওই গ্রামে এসে দেখে যে তারা সবাই মিলে সুলেমানের উপর নির্যাতন করছে। আলী তখন সাহসিকতার সাথে তাদের সাথে যুদ্ধ করে সুলেমানকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে তারা যে গ্রামে গিয়েছিল এই কথা ক্যাম্পের কমান্ডার জানে না। সেজন্য ক্যাম্পের কমান্ডার যখন আলী এবং সুলেমানকে খুঁজতে আসে, তখন বাকি সৈনিকরা বলে যে তাদের পেট খারাপ হয়েছে। এভাবে মিথ্যা বলে এই যাত্রায় তারা বেঁচে যায়। কেননা যদি তারা বলতো যে আয়লার পরিবারকে খোঁজার জন্য তারা গ্রামে গিয়েছিল আর সেখানে গিয়ে তারা বিপদে পড়েছিল, তাহলে হয়তো আয়লাকে আবার কোনো চাইল্ড কেয়ারে পাঠিয়ে দেয়া হতো। যাই হোক, তখন তাদের কমান্ডার আলীকে বলে যে কালকে তোমার পছন্দের শিল্পী মার্লিন আমাদের শহরে আসছে গান গাওয়ার জন্য। কিন্তু আলীকে অন্য একটা মিশনের জন্য পাঠানো হয়। বেচারা তখন মার্লিনকে কালকে দেখতে পাবে না এটা শুনে অনেক বেশি রাগ করতে থাকে। তখন তাদের একজন বন্ধু এসে তাকে বলে যে আমরা কালকে তোমার জন্য মার্লিনের কাছ থেকে অটোগ্রাফ নিয়ে আসব। এই কথা শুনে এবার আলী একটু শান্ত হয়। পরদিন সুলেমান আয়লাকে নিয়ে ওই কনসার্টে যায়। কিন্তু এত এত মানুষের ভেতর কিভাবে সে মার্লিনের কাছ থেকে অটোগ্রাফ নিবে? সে ভিড় ঠেলে তখন সামনের দিকে আগাতে থাকে। আর অন্যদিকে বেচারা আলী ডিউটিতে গিয়ে খুব মন খারাপ করে থাকে। তবে সুলেমান ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে আয়লাকে পাঠিয়ে দেয় তার অটোগ্রাফ আনার জন্য। মার্লিন তখন আলীর নামে একটা অটোগ্রাফ দিয়ে দেয়, এমনকি সে ওখানে ছবিতে একটা চুমুও দিয়ে দেয়। আর ডিউটিতে থাকাকালীন আলী তখন মার্লিনের ছবি দেখে আফসোস করতে থাকে। আর ঠিক তখনই কোথা থেকে যেন একটা গুলি এসে আলীর বুক ঝাঁঝরা করে দেয়। সে তার প্রিয় শিল্পী মার্লিনের ছবি বুকে নিয়েই মারা যায়। আলীর এভাবে চলে যাওয়াতে সুলেমান অনেক ভেঙে পড়ে। তবে এই সময় আয়লা এসে সুলেমানকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সুলেমান তার কবরের পাশে একগুচ্ছ ফুল আর সেই ছবিটা রেখে আলীকে বিদায় জানিয়ে দেয়। এভাবে আরও বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। এখানে আসার প্রায় একটা বছর হয়ে গেছে। এখন যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে, তাই তুরস্কের সমস্ত সৈনিকদের এবার বাড়িতে ফিরে আসতে হবে। তবে একে একে সবাই চলে গেলেও সুলেমান আয়লাকে এভাবে রেখে যেতে চায় না। সে তার পরিবার এবং প্রিয় মানুষকে চিঠি লিখে জানিয়ে দেয় যে কয়েকদিন পরে আয়লাকে তার পরিবারের কাছে দিয়ে সে ফেরত আসবে। সমস্ত সৈনিকরা এক এক করে আয়লাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বিদায় নেয়। যুদ্ধের এই কঠিন সময়টাতে সবার হৃদয়ে আয়লা দাগ কেটে রেখেছিল। সবাই চলে গেলেও এখান থেকে সুলেমান কোথাও যায় না। সে প্রতিদিন ক্যাম্পে খবর নেয় যে আয়লার পরিবারের কাউকে পাওয়া গিয়েছে কিনা। তবে সুলেমানের গার্লফ্রেন্ডের বাড়িতে তার মা বাবা তাকে বোঝাতে থাকে যে হয়তো সুলেমান ওখান থেকে আর আসবে না, বরং এখন তোমার বিয়ে করে নেওয়া উচিত। তবে সুলেমান তো তার প্রিয় আয়লাকে এভাবে রেখে যেতে পারে না, কিন্তু বাড়ির জন্য তারও অনেক বেশি মন খারাপ থাকে। তখন আয়লা সুলেমানকে বলে যে বাবা, তুমি কি বাড়িতে ফিরে যাবে না? কিন্তু সুলেমান তখন তাকে বলে যে না মা, আমি তোমাকে রেখে কোথাও যাব না। পরদিন সুলেমান এক অফিসারের কাছে গিয়ে বলে যে যদি আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে আমি আয়লাকে আমার সাথে নিয়ে যেতে চাই। কিন্তু সেই অফিসার তখন তাকে বলে যে আয়লা কোরিয়ান নাগরিক, তাই তাকে তুমি চাইলেই এখান থেকে নিয়ে যেতে পারবে না। কিন্তু সুলেমান আয়লাকে কিভাবেই বা এখানে রেখে যেতে পারে?
সেই ওই অফিসারকে বলে যে আয়লা আমাকে বাবা বলে ডাকে, আমি না হয় ওকে দত্তক নিয়ে এখান থেকে নিয়ে যেতে চাই। কিন্তু ওই অফিসার তার এই কথায় রাজি হয় না। পরদিন আরেকজন অফিসার এসে সুলেমানকে ডেকে নিয়ে বলে যে 10 দিনের মধ্যেই এখান থেকে একটা জাহাজ তুরস্কে যাবে, তাই আমি চাই তুমি এবার দেশে ফিরে যাও। আর তাছাড়া যদি আমি এখান থেকে বদলি হয়ে যাই তাহলে তুমি এখানে আর থাকতে পারবে না। সে তখন বলে যে আমি যদি চলে যাই তাহলে আয়লার কি হবে? তখন ওই অফিসার একজন মহিলাকে দেখিয়ে বলে যে উনি এতিমখানা থেকে এসেছে। যুদ্ধে যেসব ছেলেমেয়েরা তাদের মা বাবাকে হারিয়েছে তাদেরকে আঙ্কারা স্কুলে ভর্তি করে দেয়া হবে। ওই মহিলাটি আয়লার জন্য এক সেট কাপড়ও নিয়ে এসেছে। আয়লা সেখানে ভালোই থাকবে। কিন্তু সুলেমান বলে যে আমি আমার নিজের চোখে সেই স্কুলটা দেখে আসতে চাই, যেখানে আমি আমার কলিজার টুকরো আয়লাকে রেখে আসব। তাই পরদিন সুলেমান সেই মহিলার সাথে গাড়িতে করে আয়লাকে নিয়ে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সুলেমান আয়লাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলতে থাকে যে মা, তুমি এখানে ভালো থাকবে, সেই সাথে তোমার অনেক নতুন নতুন বন্ধু হবে। এই বলে সে বিদায় জানিয়ে ওখান থেকে ফেরত আসতে চায়। কিন্তু আয়লা তখন তাকে বিদায় দেয় না। তাই সে তখন আয়লাকে স্কুলের ভেতরে নিয়ে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। যখন তারা ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল তখন আয়লা বাকি স্টুডেন্টদের সাথে ক্লাসরুমে চলে যায়। এটা দেখে সুলেমানের হৃদয়টা যেন ভেঙে যায়। সে জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ করে কান্না করতে থাকে। মনে পাথর চাপা দিয়ে সে তখন পেছনে না ফিরে ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরে আয়লা তার পেছনে পেছনে এসে তাকে বাবা বলে ডাকতে থাকে। তখন সে সুলেমানকে বলে যে বাবা, তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমি তোমার সাথে যেতে চাই। নিজেকে এবার সে আর ধরে রাখতে পারে না। সুলেমান তখন আয়লাকে নিজের সাথে করে স্কুল থেকে ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে ফিরে এসে সুলেমান অনেক বড় একটা সুটকেস আয়লার মাপ দিয়ে কেটে নেয়। সে তখন আয়লাকে বলে যে মা, আমি তোমাকে যেভাবেই হোক না কেন আমার সাথে করে নিয়ে যাব। তুমি এই সুটকেসের ভেতর চুপচাপ করে থাকবে, একটুও শব্দ করবে না। আয়লা লক্ষ্মী মেয়ের মতো তার বাবার সমস্ত কথা মেনে নেয়। পরদিন সকালবেলা সুলেমান সুটকেসের ভেতর আয়লাকে নিয়ে সমুদ্র বন্দরে চলে আসে। কিন্তু চেকিংয়ের সময় এক অফিসার সুলেমানের কাছে জানতে চায় যে এই সুটকেসের ভেতর কি রয়েছে, সেটা সে খুলে দেখতে চায়। কিন্তু সুলেমান তখন বলে যে 1 বছর আমি কোরিয়াতে ছিলাম, তাই এখান থেকে নানাবিধ জিনিসপত্র আমি আমার দেশে সুটকেস ভরে নিয়ে যাচ্ছি। তখন ওই অফিসার তাকে চেকিং শেষ করে যেতে দেয়। এতক্ষণ পরে সুলেমান ভাবে হয়তো সে এবার আয়লাকে নিয়ে শান্তিমতো এখান থেকে চলে যেতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন সৈনিক এসে সুলেমানকে জিজ্ঞেস করে আয়লা কোথায়। এই কথা শুনে ওখানে চেকিংয়ে থাকা বাকি সৈনিকরাও তার কাছে চলে আসে। সবাই মিলে সুটকেসটি খুলে দেখতে পায় যে তার ভেতরে আয়লাকে নিয়ে আসা হয়েছে। ওখান থেকে অফিসে আসার পর সুলেমানকে এই কাজের জন্য অনেক অপমানিত করা হয়। এখন তাকে খালি হাতে এখান থেকে চলে যেতে হবে। পরদিন সুলেমান আয়লার কাছে গিয়ে বলে যে লক্ষ্মী মা আমার, আমি কয়েকদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি, তবে তোমার বাবা অবশ্যই তোমাকে এখানে নিতে আসবে। ছোট্ট আয়লা এত কিছু তো আর বোঝে না। সে তখন তার বাবার কাছ থেকে প্রমিস নিয়ে নেয় যেন অবশ্যই তার বাবা তাকে এখান থেকে নিয়ে যায়। সুলেমান বুক ফাটা কান্না নিয়ে ওখান থেকে আয়লাকে বিদায় জানিয়ে দেশে চলে আসে। আর ছোট্ট আয়লা বাবাকে বিদায় দিয়ে কাঁদতে থাকে। জাহাজে করে আসার সময় সে অনেক বেশি মন খারাপ করেছিল। কিন্তু দেশে ফিরে আসার সাথে সাথে সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে। এই কথা শুনে সে সোজা গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। কিন্তু তার গার্লফ্রেন্ড তখন তাকে বলে যে আমি ভেবেছিলাম হয়তো তুমি আর ওখান থেকে ফেরত আসবে না, তাই পরিবারের কথা মতো আমি বিয়ে করে নিয়েছি। এই কথা শুনে তো সুলেমানের মন আরও বেশি ভেঙে যায়। এমনিতেই তার হৃদয়ে আয়লাকে রেখে আসার যে ক্ষত রয়েছে, আর তার উপরে নিজের প্রিয় মানুষকে হারানোর ক্ষত তার কষ্ট যেন 1000 গুণ বাড়িয়ে দেয়। ওখান থেকে সে সোজা বাড়িতে ফিরে আসে। তারপর সে তার মা বাবার পছন্দের সেই মেয়েটিকে বিয়ে করে নেয়। কিন্তু প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে সে তুরস্কে থাকা কোরিয়ান হাই কমিশনে প্রতিদিন যোগাযোগ করতে থাকে যে কোরিয়া থেকে তার নামে কোনো চিঠি এসেছে কিনা। কিন্তু প্রতিদিন এভাবে সকালবেলা সে কোথায় যায় তার স্ত্রী তার কাছে এই কথা জানতে চায়। তার স্ত্রী তাকে বলে যে যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে সেটা আমরা দুজন মিলেই সমাধান করব। তখন সুলেমান আয়লার সমস্ত কথা তার স্ত্রীকে খুলে বলে। তখন তার স্ত্রী তাকে বলে যে তুমি চিন্তা করো না, এই যাত্রায় আমিও তোমাকে সাহায্য করব। এরপর থেকে সেও প্রতিদিন সুলেমানের মতো অফিসে গিয়ে তার খোঁজখবর নিতে থাকে। এমনকি সে কোরিয়ার হাই কমিশনে আয়লার খোঁজখবর নেওয়ার জন্য প্রতিদিন যায়। তবে কোরিয়ার হাই কমিশন থেকে সুলেমান এবং তার স্ত্রীকে জানানো হয় যে আমরা ওখানকার প্রতিটি স্কুলে খোঁজ নিয়েছি, কিন্তু আয়লা নামের কোনো মেয়েকে আমরা খুঁজে পাইনি। আর তাছাড়া এত এত মানুষের ভেতরে আয়লাকে খুঁজে পাওয়াটাও তো অনেক কঠিন ব্যাপার। রাতের বেলায় সুলেমান শুয়ে শুয়ে তার স্ত্রীর কাছে বলতে থাকে যে আমি ওকে কথা দিয়েছিলাম, ওকে আমি এখান থেকে নিয়ে যাব, কিন্তু আমি কি কখনো আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবো না?
তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি চিন্তা করো না, একদিন না একদিন আমরা ঠিকই আয়লাকে খুঁজে বের করব। এভাবে 47 বছর পেরিয়ে যায়। সালটা এখন 1999 সাল। এত বছর পরেও সুলেমান আয়লাকে এখনও খুঁজে ফেরে। সে যদিও এখন বৃদ্ধ হয়ে গেছে, তবে এখনও নিয়মিত সে তার মেয়ের জন্য অপেক্ষা করে। সে আয়লার ছবি ধরে বলতে থাকে যে মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে দিয়ে আমার কথা রাখতে পারিনি। সারাদিন সে টিভির সামনে কোরিয়ার বিভিন্ন অনুষ্ঠান দেখতে থাকে, যেন কোনোভাবে সে তার মেয়েকে দেখতে পায়। এভাবে আরও 3টা বছর পেরিয়ে যায়। আয়লাকে রেখে আসার 50 বছর পার হয়ে গেছে। সারাদিন টিভির নিউজে সে তার মেয়েকেই খুঁজতে থাকে। এখন বয়সের ভারে ক্লান্ত হয়ে তার চোখ বন্ধ হয়ে আসে, আর ঠিক তখনই সে আয়লাকে স্বপ্নে দেখতে পায়। কিন্তু এত বছর ধরে খুঁজেও তো সুলেমান আয়লাকে পায়নি। ঠিক তখন তার স্ত্রী তাকে ডেকে তুলে বলে যে কোরিয়া থেকে কয়েকজন সাংবাদিক কল দিয়েছে। কোরিয়ার এবং তুরস্কের 50 বছর পূর্তি উপলক্ষে তারা একটা ইন্টারভিউ নিতে চায়। হয়তো তারা আয়লাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। সুলেমান এক মুহূর্ত দেরি না করে তাদের সাথে দেখা করার জন্য চলে যায়। সে ওখানে গিয়ে তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। সুলেমান তাদেরকে আয়লার ছোটবেলার ছবি দেখায় এবং তাদেরকে অনুরোধ করতে থাকে যে আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম, তাকে এখান থেকে নিয়ে যাব। এখন আমার জীবনের শেষ ইচ্ছে এটাই, তোমরা প্লিজ আমার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য করো। এরপর ওই সাংবাদিকরা আয়লার ছবি নিয়ে কোরিয়ায় এসে সোজা একটা জাদুঘরে চলে আসে, যেখানে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। তারা সমস্ত ফাইল একে একে করে খুঁজতে থাকে, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও তারা আয়লার খোঁজ পায় না। তবে আয়লার সাথে তখন কয়েকজন স্কুলে পড়তো এমন স্টুডেন্টদের তালিকা পেয়ে যায়। ওখান থেকে কিছু ভিডিও নিয়ে এসে সুলেমানকে দেখাতে থাকে, তবে কোথাও সে আয়লাকে খুঁজে পায় না। এবারও সুলেমানের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তবে সংবাদকর্মীরা অনেক চেষ্টা করতে থাকে আয়লাকে খুঁজে পাওয়ার জন্য। ওই সংবাদকর্মী যখন গাড়িতে করে অফিসে ফিরছিল, আর ঠিক তখন কোরিয়ায় থাকা তার আরেকজন কলিগ তাকে কল করে বলে যে আমরা আয়লাকে খুঁজে পেয়েছি। এই কথা শোনা মাত্রই ওই সংবাদকর্মী পরদিন সকালবেলা কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে তার কলিগকে সাথে করে নিয়ে আয়লার বাড়ির সামনে এসে পৌঁছায়। আর অন্যদিকে সুলেমান মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, যেন এই জীবন থাকাকালীন সময় সে একবার হলেও তার মেয়ে আয়লাকে দেখতে পায়। সেই সংবাদকর্মীরা আয়লার বাসায় কলিং বেল দিলে সেখান থেকে আয়লা বের হয়ে আসে, আর এরপর তাকে সেই ছবিগুলো দেখালে সে তার বাবাকে চিনতে পারে। 50 বছর পরে তার বাবার খোঁজ পেয়ে সে তখন কান্না করতে থাকে। এই খবর সুলেমান জানার সাথে সাথে সে তার স্ত্রীকে নিয়ে কোরিয়ার সিউল শহরে চলে আসে। কিন্তু হোটেলে সারা রাত তার ঘুম আসে না। সে চিন্তা করতে থাকে কখন সে তার মেয়ের সাথে দেখা করবে। পরদিন সকালবেলা তারা সবাই একটা পার্কে বসেছিল, আর ঠিক তখন এতগুলো বছর পরে সেই ছোট্ট আয়লা তার আদরের একমাত্র ধন বাবার কাছে ফিরে আসে। আয়লা তার বাবাকে ধরে কান্না করতে থাকে। সুলেমান তার ছোট্ট মেয়েকে দেয়া কথা রাখতে পেরেছে। সে আয়লাকে কথা দিয়েছিল, আর আজ ঠিক 60 বছর পরে হলেও সে তার কথা রেখেছে। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।